যদি রেণু স্ফলিত হয় রেণু উৎপাদনের জন্য, তখন তাকে বলা হয় স্পোরিক মিওসিস। তো গ্যামেটে আর একটা জাইগোট, জাইগোটে যদি মিওসিস হয় দ্যাট ইজ কল্ড জাইগোটিক মিওসিস। তাহলে এই তিন ধরনের মিওসিস ক্রিয়াশীল হয়, অর্থাৎ ইট ইজ ফাংশনাল ইন দিস থ্রি ডিফারেন্ট কেসেস। এখন মিওসিসের তো মিওসিস দুটি পর্যায়ে হয়, অর্থাৎ এটা হচ্ছে মাতৃকোষ। মাতৃকোষ কেমন থাকে মানুষের ক্ষেত্রে? অধিকাংশ ক্ষেত্রে ডিপ্লয়েড মাতৃকোষ। এই ডিপ্লয়েড মাতৃকোষ বিভাজিত হয়ে কি হয়, পরপর দুবার বিভাজিত হয়, দিয়ে চারটি হ্যাপ্লয়েড কোষ উৎপন্ন করে। তাহলে মিওসিস পদ্ধতিতে জনন মাতৃকোষ পরপর দুবার বিভাজিত হয়। প্রথম বিভাজন থেকে বলা হয় মিওসিস 1, পরের থেকে বলা হয় মিওসিস 2। তাহলে প্রথম বিভাজনটিতে মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা কি হয়, হ্রাসপ্রাপ্ত হয়। The first meiotic division chromosome number of mother cell become reduced to half, and in second meiotic division chromosome number of the resultant offspring or cells it remains same, that is like mitosis. অর্থাৎ প্রথমটিতে হ্রাস হয়, পরবর্তীতে একই থাকে, অর্থাৎ সমবিভাজন হয়। সুতরাং মিওসিস হচ্ছে আমরা দেখতে পাচ্ছি কি দুই ধরনেরই কোষ বিভাজনের যোগফল। প্রথমটি হচ্ছে হ্রাস বিভাজন, অর্থাৎ ক্রোমোজোম সংখ্যা অর্ধেকে হ্রাসপ্রাপ্ত হয়, পরবর্তী পর্যায়ে ক্রোমোজোম সংখ্যা একই থাকে, অর্থাৎ সমবিভাজন হয়। এইভাবে দুটি পর্যায়ে মিওসিস বিভাজন সম্পূর্ণ হয়। এখন মিওসিস বিভাজনের সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে যে মিওসিস 1 এর মনোযোগ একটু আসবে। মিওসিস 1 এর প্রোফেজ, মিওসিস 1 এর ভাগ আছে প্রোফেজ 1, মেটাফেজ 1, অ্যানাফেজ 1 আর টেলোফেজ 1। তারপর হয় সাইটোকাইনেসিস 1। সাইটোকাইনেসিস 1। এখন মিওসিসের এই যে মিওসিস 1 এর আবার ভাগ আছে। কি কি ভাগ? লেপ্টোটিন, জাইগোটিন, প্যাগাইটিন, ডিপ্লোটিন, ডায়াকাইনেসিস। জাইগোটিন দশায় কি হয়, সমস্ত ক্রোমোজোম কাকে বলে? ক্রোমোজোমস, পেয়ারিং অফ ক্রোমোজোমস কামিং ফ্রম দ্য প্যারেন্টস, এটাকে বলা হয় সমস্ত ক্রোমোজোম। পেয়ারিং অফ ক্রোমোজোমস প্রথমে দেখা যায়, প্রথম পেয়ারিং এ মনোযোগ দেখাচ্ছে তোমাদের। হ্যাঁ, প্রথমে যে পেয়ারিং অফ ক্রোমোজোমস এর প্রথম অংশটায় দুটি ক্রোমোজোম পাশাপাশি আছে, প্যারেন্টাল ক্রোমোজোমস ফাদার এন্ড মাদার। এই ক্রোমোজোমগুলি পাশাপাশি আছে, এটাকে বলা হয় ডায়াড। তাহলে এটি হচ্ছে ডায়াড অবস্থা, অর্থাৎ পেয়ারিং অফ ক্রোমোজোমস কামিং ফ্রম দ্য প্যারেন্টস ফাদার এন্ড মাদার, এটাকে বলে ডায়াড। দুটো আছে, সেই জন্য এটাকে বলা হয় ডায়াড। এর পরবর্তী দশা হচ্ছে প্যাগাইটিন দশা। এই দশায় কি হয়, এই ডায়াডগুলি প্রত্যেকটি ক্রোমোজোম দুটি করে ক্রোমাটিড নিয়ে তৈরি, এবং একই ক্রোমোজোমের এই ক্রোমাটিডগুলিকে সিস্টার ক্রোমাটিড বলে। তাহলে ক্রোমাটিডস অফ দ্য সেম ক্রোমোজোম আর কল্ড সিস্টার ক্রোমাটিডস। প্রত্যেকটিকে সিস্টার ক্রোমাটিড বলে। এই জায়গায় প্যাগাইটিনে কি হয়, যে এই ডায়াডের দুটি করে ক্রোমাটিড করে সিস্টার ক্রোমাটিড গুলো কটা তৈরি হবে? ক্রোমাটিড 4টি। এটাকে একসাথে কি বলা হয়? টেট্রাড। তাহলে টেট্রাড অবস্থা কোন দশায় দেখা যায়? প্যাগাইটিন দশায়। পরবর্তী পর্যায়ে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, সেটি হচ্ছে যে বাবা মায়ের এই বৈশিষ্ট্যগুলো কি হতে হবে? সংমিশ্রিত হতে হবে, and mixing of the characters coming from the parents it takes place. কিভাবে হবে? তো মিউচুয়াল এক্সচেঞ্জ বিটুইন the segments of non-sister chromatids of homologous chromosomes. তাহলে কোনটা non-sister একটু দেখাও, non-sister কোনটা দেখে দিয়েছে, দেখো ক্রোমোজোমের মধ্যে non-sister কোনটা
আর সিস্টার ক্রোমাটিডস কোনগুলো? তাহলে কোথায় হয়? মিউচুয়াল exchange of segments occurs between the non-sister chromatids of homologous chromosomes, and this phenomenon is called crossing over. তাহলে ক্রসিং ওভার কাকে বলে? দুটি non-sister chromatid এদের মধ্যে যে অঙ্গ সংস্থান গত বিনিময় ঘটে, এই বিনিময়কে বলা হয় ক্রসিং ওভার। এখানে ছবিতে দেখা যাচ্ছে যে ক্রসিং ওভার হয় দুটি পদ্ধতিতে, অর্থাৎ ব্রেকিং তার নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে হয়। এবং এখানে দেখো নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে এক্স এর মতো একটা জায়গা দেখা যাচ্ছে। এই এক্স আকৃতি বিশিষ্ট এই অঞ্চলকে কায়াজমা বলে। তাহলে এক্স আকৃতি বিশিষ্ট অংশকে কি হচ্ছে? কায়াজমা। তাহলে যতগুলো কায়াজমা হবে ততগুলো কি হবে? ওইখানে ভাঙবে আবার জুড়ে যাবে। এটা কি বলা হয়? মিউচুয়াল এক্সচেঞ্জ অফ সেগমেন্টস। তাহলে ভেঙে এবং জুড়ে যাওয়া, ঠিক আছে, ব্রেকিং এন্ড রিউনিয়ন। তার ফলে নতুন ধরনের যে ক্রোমাটিড গুলি হয় সেগুলিতে কি হয়? পিতামাতার এই যে যান্ত্রিক বৈশিষ্ট্যগুলি এগুলি বর্ধিত হয়, অর্থাৎ নতুন ধরনের বৈশিষ্ট্যযুক্ত অবৈধ সৃষ্টি হওয়ার সম্ভাবনাকে জাগিয়ে তোলে। অর্থাৎ মিয়োসিস দরকার মিয়োসিসের মধ্যে। তাহলে আমরা বুঝতে পারছি এই ছবি থেকে যে সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে ক্রসিং ওভার। ক্রসিং ওভারের ফলে নতুন বৈশিষ্ট্যযুক্ত জীবের উৎপত্তি হয়, যার ফলে প্রকরণ ঘটে, বিভেদ বা প্রকরণ। এবং প্রকরণ কি হয়? এই জৈব বিবর্তনের পথ সুগম করে। অর্থাৎ প্রকরণের জন্য আমরা পরবর্তী পর্যায়ে বিবর্তন যখন করব, বংশগতি যখন করব, তখন দেখব যে জীবের যে বিভিন্নতা আছে, এই বিভিন্নতার প্রধান কারণই হচ্ছে প্রকরণ। এবং এই প্রকরণ ঘটার পিছনে যা সর্বাধিক অবদান, তার নাম হচ্ছে ক্রসিং ওভার, যা একমাত্র মিয়োসিস পদ্ধতিতেই সম্ভব। তাহলে এই মিয়োসিস এর বৈশিষ্ট্যটা এখানে বোঝা গেল। তখন লিখে দিয়েছে লিডস টু রিকম্বিনেশন, ভেরিয়েশন এন্ড ক্রসিং ওভার, ঠিক আছে, ইভলিউশন। তাহলে বিবর্তনের জন্য এটি প্রয়োজনীয়। এই পর্যন্ত দেখলাম। এবার মিয়োসিস বলতে যে না হলে কি হতো মশাই? মিয়োসিস হলে কি হয়? ইট হেল্পস টু মেইনটেইন স্পিসিস স্পেসিফিক ক্রোমোসোম নাম্বার কনস্ট্যান্ট থ্রু সাকসেসিভ জেনারেশনস। অর্থাৎ মিয়োসিসের মাধ্যমে প্রজাতি নির্দিষ্ট ক্রোমোসোম সংখ্যা বংশ পরম্পরায় ধ্রুবক থাকে। তোমরা জানো প্রজাতি কাকে বলে? প্রজাতি হচ্ছে যে একটি নির্দিষ্ট ভৌগোলিক অঞ্চলে বসবাসকারী যতগুলো যদি জীব, তারা যদি সব প্রজননে সক্ষম হয়, অর্থাৎ the organisms restricted in certain geographical region capable of reproduction within themselves or by interbreeding population having similar chromosome number, তাদের ক্রোমোসোম নাম্বার একই হতে হবে, and capable of producing fertile offsprings, অর্থাৎ উৎপাদনে সক্ষম বা জননে সক্ষম অপত্য উৎপাদন করতে পারবে এমন জীব গোষ্ঠীকে কি বলবো আমরা? একটি নির্দিষ্ট প্রজাতি। কিরকম? যদি এই একটি নির্দিষ্ট জীব অঞ্চল, ভৌগোলিক অঞ্চল, এখানে এ বি সি ডি ই এফ এইগুলি সমস্ত বিভিন্ন ধরনের জীব আছে। যদি দেখা যায় যে এই জীবের ক্রোমোসোম সংখ্যা 46 এবং এই এফ জীবের ক্রোমোসোম সংখ্যা 46, এগুলি হচ্ছে ধরো 40, এইগুলি 35 বা 36 এরকম থাকে, তাহলে যদি এই ক্রোমোসোম সংখ্যা যদি একই হয় এবং এদের মধ্যে যদি জিনের বিনিময় ঘটে, অর্থাৎ এরা যদি যৌন জননে সক্ষম হয়, এবং সক্ষম হলে হবে না, তাদের মধ্যে নিষেক হওয়ার পর যে সন্তান বা অপত্য উৎপন্ন হবে তারাও যেন প্রজননে সক্ষম হয়, তবেই তখন আমরা কি বলতে পারবো? এ এবং এফ একই প্রজাতি, বুঝা গেছে? এবং এই প্রত্যেকটি প্রজাতির ক্রোমোসোম সংখ্যা নির্দিষ্ট। যেমন মানুষের ক্রোমোসোম সংখ্যা কত? 46, অর্থাৎ 23 জোড়া ক্রোমোসোম আছে। 23টি আসছে বাবার কাছ থেকে, 23টি আসে মায়ের কাছ থেকে, যার ফলে অপত্যের মধ্যে কত হয়? 46টা ক্রোমোসোম হয়। তো এই 46 ক্রোমোসোম এমন যদি হয় এমন ঘটনা
যে মানুষের মতো দেখতে অথচ মানুষ নয়। আমরা বললাম না এই মানুষ নয়, ইট ইজ নট হোমো সেপিয়েন্স সেপিয়েন্স অ্যাজ ইট ইজ নট capable of interpreting or capable of producing fertile offsprings, অর্থাৎ প্রজননে সক্ষম, অপত্য উৎপাদনে সক্ষম এরা পারছে না। এরকম কি আছে? হতে পারে। আন্দামান নিকোবর আইল্যান্ডসের মধ্যে জাভা সম্প্রদায় আছে, দীর্ঘকাল জনগোষ্ঠী থেকে বিচ্ছিন্ন হওয়ার ফলে এরা অন্তঃপ্রজননে সক্ষম হলেও পরবর্তী যে সন্তান বা অপত্য উৎপন্ন হচ্ছে এরা কিন্তু প্রজননে অক্ষম। কাজেই এই জারোয়া সম্প্রদায়ের মধ্যে কি ঘটেছে? হয়তো কোনো পরিবর্তন ঘটেছে, সংখ্যাগত পরিবর্তন বা গুণগত পরিবর্তন বা অন্য কোনো পরিবর্তন, যার ফলে হয়তো এরা ওই অপত্য উৎপাদনে সমর্থ করছে না। তাহলে কি বড় প্রশ্ন থেকে যায় যে এদিকে কি আমরা হোমো সেপিয়েন্স সেপিয়েন্স বলতে পারবো? অথবা অনেক জায়গায় দেখা গেছে আফ্রিকার গহন অরণ্যে এমন ভাবে ঘুরতে ঘুরতে কোনো এক বৈজ্ঞানিক পড়েছিলেন ওই মানুষ খেপোদের খপ্পরে। তারপর ওখানে দীর্ঘকাল সেই বৈজ্ঞানিক ফিরে আসার পর এবং তাদের সাথে সাহচর্য অর্থাৎ একই সাথে রিপ্রোডাক্টিভ তিনি দেখেছিলেন ইফ দে আর ক্যাপেবল অফ ইন্টারপ্রিটিং, তারা সমর্থ কি না। তখন দেখা গেল অনেকদিন থাকার পরেও তাদের কোনো সন্তান অ্যাবর্টিভ হয়ে যাচ্ছে, অর্থাৎ জাইগোট হচ্ছে, তারপর সেগুলো ভ্রূণ নষ্ট হয়ে যাচ্ছে। তাহলে কি আমরা বলতে পারি? তখন তিনি ফেরার পর জার্নালে প্রকাশ করেছিলেন তার বক্তব্য যে ওই আদিম উপজাতি যারা এখনো মানুষ খেকো আফ্রিকার গহন জঙ্গলে যারা আছে তাদেরকে কি মানুষের মতো দেখতে হলেও আমরা কি হোমো সেপিয়েন্স বলতে পারবো? অর্থাৎ তারা কি একই প্রজাতি, হোমো সেপিয়েন্স সেপিয়েন্স রয়ে গেছে? তো আমরা এই সমস্ত অনেক কিছু ধাঁধার মধ্যে রয়েছে এবং এই প্রশ্নগুলোকে দেখতে পারবো যদি তোমরা যত বড় হবে তোমরা আলোচনা করবে, দেখতে পাবে যে এই প্রজাতি নির্দিষ্ট ক্রোমোজোম সংখ্যা কিভাবে আমরা ধ্রুবক রাখতে পারি। অর্থাৎ যদি দেখি বাবা, ছোট্ট একটা উদাহরণ দিয়ে দেখি, ধরো বাবা বাবার ক্রোমোজোম 46, মা মায়ের ক্রোমোজোম 46। তাহলে এদের প্রত্যেকটি কোষ 46 করে আছে। এইবার জন্মের সময় যদি 46 যুক্ত হয় তাহলে পরবর্তী যে সন্তানটি হবে এই সন্তান তার মধ্যে কত ক্রোমোজোম সংখ্যা হবে? 46 প্লাস 46 সমান 92। তাহলে আমরা কি ওই সন্তানকে মানুষের সন্তান বলতে পারবো? অর্থাৎ মানুষের বাচ্চা বলতে পারবো না। কি বলবো? মানুষ থেকে অমানুষ, মহামানুষ, অতিমানুষ, যা কিছু বলতে পারি। অর্থাৎ ক্রোমোজোম সংখ্যা পরিবর্তিত হয়ে গেছে, মানুষ বলতে পারবো না। এটি হচ্ছে 2 নম্বর জায়গা। এইবার 3 নম্বরে এর যদি এইরকম আরেকটি 92 প্লাস 92 আরেকটি হয় তাহলে পরবর্তী তৃতীয় প্রজন্মে যেটি হবে সেটি হবে ক্রোমোজোম সংখ্যা 184। তাকে কি আমরা মানুষের ছেলে মানুষ, তার ছেলে মানুষ বলতে পারবো? নাতিকে আর মানুষের ছেলেকে যদি অমানুষ বলা যায়, নাতিকে আর অমানুষ বলা যাবে না। মহামানুষ, অতিমানুষ বা অন্য কোনো কিছু ভাবে ডাকতে হবে। সেরকম গরুর বাচ্চা আর গরু হবে না, ব্যাঙের বাচ্চা আর ব্যাঙ হবে না। তো এইভাবে ক্রোমোজোম সংখ্যা পরপর বাড়তে থাকবে। যদি ক্রোমোজোম মানুষের ছেলেকে মানুষ ডাকতে হয় তাহলে এই ক্রোমোজোম সংখ্যাকে কি করতে হবে? কমাতে হবে। এটাকে 23 করতে হবে, এটাকে 23 করতে হবে। It must be reduced to half to maintain the chromosome number specific in the next generation, so that it may be 46 in the next generation. So this process of reducing of chromosome number to maintain the species specific chromosome, it is called meiosis. বুঝা গেল? তাহলে মিওসিস পদ্ধতি একমাত্র পদ্ধতি যার মাধ্যমে প্রজাতি নির্দিষ্ট ক্রোমোজোম সংখ্যা বংশ পরম্পরায় ধ্রুবক থাকে। 2 নম্বর প্রসঙ্গবারের ফলে প্রকরণ হয়, যার ফলে নতুন নতুন চারিত্রিক বৈশিষ্ট্য উৎপন্ন হয় এবং প্রকরণ বিবর্তনের পথকে সুগম করে। এই হচ্ছে এই দুটি প্রধান তাৎপর্য হচ্ছে মিওসিস। তাহলে মিওসিস সম্পর্কে আমরা জানলাম। মিওসিসের মধ্যে মিওসিস 1, মিওসিস 2 এই দুটি পর্যায়ে ঘটে, এইটুকুই। এবং মিওসিস 1-এ ক্রোমোজোমগুলি যেমন ছিল, ক্রোমোজোমগুলো এখানে কি হয় পার্থক্যটা আছে। মিওসিস 1-এ ওখানে দেখেছিলাম অপত্য ক্রোমোজোম, এখানে পুরো ক্রোমোজোমগুলোরই কি হয় মেরুচলন ঘটে। এবং মিওসিস 2-তে
অ্যানাফেজে গিয়ে ক্রোমাটিড বা অবক্ত ক্রোমোজোমের মেরুচলন ঘটে। বোঝা গেল যে পিতার ও মাতার ক্রোমোজোমগুলির মেরুচলন ঘটে কোথায়? অ্যানাফেজ 1 এ, আর অ্যানাফেজ 2 তে ক্রোমাটিডগুলির মেরুচলন ঘটে। এই হচ্ছে পার্থক্য। এরপর এখান থেকে যে প্রশ্নগুলি থাকবে তোমরা যেগুলো করবে সেটা একটু মনোযোগ বলে দেবেন। মনোযোগ বলো।